শান্তশিষ্ট নীরব একটা এলাকা, যেখানে বড় কোনো অপরাধ দূরে থাক, সামান্য চুরি ছিনতাইটুকু হয় না। দীর্ঘদিন এভাবে চলার পর স্বভাবতই এমন এলাকার মানুষজন অসাবধান হয়ে পড়ে। তারা কল্পনাও করতে পারে না যে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু ঠিক এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে যদি ঘটতে থাকে একের পর এক অপরাধ আর খুন। একজন পুলিশ অফিসারের ক্যারিয়ারের শুরুতেই পোস্টিং হয় এমনই একটি শান্তিপূর্ণ এলাকায়, কিন্তু এরপরেই সেখানে ব্যাংক ডাকাতি হয়। এলাকায় একের পর এক মিলতে থাকে লাশ, অথচ এসব কেসের ইনভেস্টিগেশনও যেন কোনো কুল কিনারা মিলছিল না। অপরাধী এমন নিখুঁতভাবে কাজ সেরেছে যে তদন্ত করে তাকে খুঁজে বের করার মতো একটা ফাঁকফোকরও রেখে যায়নি। অতঃপর সে অফিসারের অক্লান্ত দীর্ঘ তদন্ত শেষে যে সত্য বেরিয়ে আসে তা আসলে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, আর দেরি না করে চলুন শুনে আসি ভয়ানক সে টুইস্টে ভরপুর ড্রিডাম মুভির গল্পটাই। বিজয় নামের একজন পুলিশ অফিসার নতুন চাকরিতে জয়েন করেছে। চাকরি জীবনের শুরুতেই তার পোস্টিং হয়েছে শহর থেকে বেশ দূরে, কুজিনিলাম নামের শান্তশিষ্ট একটা পাহাড়ি এলাকায়। বিজয় বিয়ে করেনি, পরিবার বলতে তার আছে শুধু মা আর বাবা। এতটা দূরে পোস্টিং হওয়ায় তাকে বাড়ি ছেড়ে গিয়ে একাই থাকতে হবে। ক্যারিয়ারের শুরুতে এমন প্রান্তিক একটা এলাকায় পোস্টিং হওয়ায় সে প্রথমে খুব একটা খুশি হতে পারেনি। তবে পরে যখন শোনে যে কুজিনিলাম বলতে গেলে একেবারেই অপরাধমুক্ত একটা এলাকা, তখন কিছুটা চিন্তামুক্ত হয়। বিজয়ের রাজীব নামের একজন আঙ্কেল ছিল, যে কিনা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। বিজয় ড্রাইভ করে কুজিনিলামের উদ্দেশ্যে রওনা দিলে রাজীব কল করে তাকে বিভিন্ন পরামর্শ দেয়। বলে যে তার ভাগ্য ভালো, কারণ ক্যারিয়ারের শুরুতেই এমন একটা অপরাধমুক্ত এলাকায় তার পোস্টিং হয়েছে। সেখানে গিয়ে যেন সে পুলিশ স্টেশনের সবার সাথে ভালো আচরণ করে, কারণ সবাই তার চেয়ে বেশি অভিজ্ঞ। ফলে তাদের কাছ থেকে সে সাহায্য নিতে পারবে। কিন্তু একসাথে বসে ড্রিঙ্ক করার মতো এতটা ফ্রি হওয়া যাবে না, তাতে তার ভ্যালু কমে যাবে। নিজের ভ্যালু ঠিক রেখেই তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হবে। এরপর রাজীব বিজয়কে তার পরিচিত কৃষ্ণা নামের একজন পুলিশ অফিসারের কথা বলে, যে এখন কুজিনিলাম পুলিশ স্টেশনেই কর্মরত। রাজীব জানায় কৃষ্ণার কাছে গিয়ে বিজয় নিজের পরিচয় দিলেই সে অনেক বিষয়ে তাকে সাহায্য করবে। দীর্ঘ জার্নি শেষে বিজয় কুজিনিলাম স্টেশনে পৌঁছায়। সে এখানে এসেছে এসআই পদে নিয়োগ পেয়ে। থানায় পৌঁছে সে এএসআই কৃষ্ণার সাথে দেখা করে। কৃষ্ণা তখন জিজ্ঞাসা করে সে তাকে কিভাবে চেনে। বিজয় জানায় তার আঙ্কেল রাজীবের মাধ্যমেই সে কৃষ্ণার নাম শুনেছে। তখন কৃষ্ণা রাজীবকে চিনতে পারে। একসময় তারা দুজন একই থানায় দায়িত্বরত ছিল। এরপর কৃষ্ণা থানার সবার সাথে বিজয়ের পরিচয় করিয়ে দেয়। থানায় পুলিশ ছিল হাতে গোনা কয়েকজন। এলাকাটা নিরাপদ হওয়ায় এখানে খুব বেশি পুলিশের প্রয়োজন হতো না। তাদের মধ্যে কয়েকজন কুজিনিলামের স্থানীয়, বাকিরা বাইরের অন্যান্য জায়গা থেকে পোস্টিং পেয়ে এখানে এসেছে। এএসআই কৃষ্ণা, হেড কনস্টেবল বালা, কনস্টেবল সত্য, আনন্দ, বিবেশ আর বিদ্যা ও রিমা নামের দুজন মহিলা পুলিশও এখানে কর্মরত। বিদ্যা আর রিমা বিজয়ের মতো হ্যান্ডসাম একজন ব্যাচেলর পুলিশ অফিসারকে দেখে মনে মনে বেশ খুশি হয়। কৃষ্ণা বিজয়কে এদের সবার সাথেই পরিচয় করিয়ে দেয়। আনন্দের মা অসুস্থ হওয়ায় সে দুদিনের ছুটি নিয়েছে, যে কারণে তখন তার সাথে আর বিজয়ের পরিচয় হয় না। থানার পাশেই তাদের থাকার জন্য কোয়ার্টার ছিল, যেখানে বিদ্যা, রিমা, কৃষ্ণা, বালা আর বিবেশ থাকত। বিজয় সেখানেই শিফট করে। কৃষ্ণা তাকে জানায় পাশেই রেস্টুরেন্ট আছে, বিজয় চাইলে সেখান থেকে খাবার কিনে খেতে পারে। বিজয় জানায় সে নিজেই রেঁধে খাবে। থানায় কোনো ইন্সপেক্টর ছিল না, আগের ইন্সপেক্টর রিটায়ার করে চলে গেছে। আর নতুন ইন্সপেক্টর জয়েন করতে সময় লাগবে, কারণ ঝামেলামুক্ত এলাকা হওয়ায় সরকার এখানে অতি দ্রুত ইন্সপেক্টর নিয়োগ দিচ্ছে না। বিজয়কে নিয়ে কৃষ্ণা ডিএসপির অফিসে যায়। কুজিনিলাম থানাটা প্রান্তিক এলাকায় হওয়ায় থানার যাবতীয় খবরাখবর ডিএসপির অফিসে গিয়ে রিপোর্ট করতে হয়। ডিএসপির অফিসে যাওয়ার কথা ওঠার সময় কৃষ্ণার কাছে সে জানতে পারে পুলিশের গাড়ির হেডলাইট নষ্ট, সেটা ঠিক করতে দেওয়া হয়েছে। ঠিক হওয়ার পরেই কেবল পাওয়া যাবে। গাড়ি ঠিক হওয়ার পর সেদিন তারা ডিএসপির অফিসে যায়। কুজিনিলাম থানায় যেহেতু ইন্সপেক্টর ছিল না, তাই ডিএসপি বিজয়কেই কয়েক সপ্তাহের জন্য ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতে বলে। ডিএসপির অফিসে গিয়ে দায়িত্ব নিয়ে আসার পর কৃষ্ণা বাকি কনস্টেবলদের নিয়ে বিজয়কে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখায়। বিজয় আনন্দের বাড়িতে গিয়ে তার সাথে আর তার অসুস্থ মায়ের সাথে দেখা করে আসে। ঝামেলামুক্ত এই এলাকায় বিজয়ের বেশ ভালোই সময় কাটছিল। বিদ্যা আর রিমা তার দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মাঝে বিজয়কে রান্না করে এনে দিত। একদিন সকালে উঠে বিজয় জানালা দিয়ে বিদ্যাকে ক্যারাটে প্র্যাকটিস করতে দেখে। পরে থানায় গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে বিদ্যা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল। এখন নিয়মিত প্র্যাকটিসে না থাকলেও সময় সুযোগ পেলে মাঝে মাঝে সে প্র্যাকটিস করে। এক রাতে কৃষ্ণা বিজয়কে তাদের সাথে ড্রিঙ্ক করার জন্য ডাকতে আসে।
জানায় মাসে একদিন তারা একসাথে বসে ড্রিঙ্ক করে। বিজয় নিজের আঙ্কেলের পরামর্শ মতো জানিয়ে দেয় সে ড্রিঙ্ক করবে না, তাছাড়া সে এমনিতেও ড্রিঙ্ক করতো না। এভাবে সে সবার সাথে মিশলেও কিছুটা দূরত্ব বজায় রাখত। মাত্র কিছুদিনের মধ্যেই সবার সাথে তার সম্পর্ক বেশ ভালো মতোই তৈরি হয়। একদিন এলাকার বারের মালিক বিজয়ের কেবিনে তার সাথে দেখা করতে আসে। এরপর উপহার হিসেবে তাকে কিছু টাকা অফার করে, জানায় যে প্রতি মাসে এভাবে এসে সে কিছু কিছু ইন্টারেস্ট দিয়ে যাবে। বিজয় সরাসরি ঘুষ নিতে প্রত্যাখ্যান করে, কারণ উপহার হিসেবে টাকা নিলে বিনিময়ে কোনো না কোনো নিয়ম বহির্ভূত কাজ ভবিষ্যতে তাকে করে দিতে হবে। বারের মালিককে কৃষ্ণাই বিজয়ের কেবিনে পাঠিয়েছিল, তাই সে চলে গেলে বিজয় কৃষ্ণাকে ডেকে এনে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন কৃষ্ণা জানায় এভাবে কেউ সেধে টাকা দিলে তারা সেটা নেয়, কারণ থানা আর কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ আর কাজকর্মের জন্য সরকার থেকে তাদের পর্যাপ্ত ফান্ডিং করা হয় না, আর নিজের পকেট থেকে তো সেসব টাকা খরচ করা সম্ভব না। তাই এই ঘুষের টাকা দিয়েই তারা কাজগুলো চালায়। এই কথা শুনে বিজয় কৃষ্ণাকে আর কিছু বলে না, তবে জানিয়ে দেয় যে সে নিজে এমন কোনো টাকা বা ঘুষ নেবে না। বিজয় এখানে কেমন আছে, কি করছে সেসব দেখার জন্য একদিন বিজয়ের বাবা মা থানায় তার সাথে দেখা করতে আসে। তারা বেশিক্ষণ থাকে না। বিজয়কে এভাবে ভালো থাকতে আর কোনো ঝামেলা না হতে দেখে তারা নিশ্চিন্ত মনেই ফিরে যায়। তবে এর মাঝে একদিন এলাকার এক লোকের সাথে বিজয়ের ঝামেলা হয়ে যায়। বারের মালিকের ছেলে এক লোকের বাসার সামনে দাঁড়িয়ে গাঁজা খাচ্ছিল। সে বাড়ির লোকটা ছেলেটাকে সেখানে দাঁড়িয়ে গাঁজা খেতে মানা করতে গেলে ঝামেলা বাঁধে। খবর পেয়ে বিজয় ঘটনাস্থলে যায়। সে যখন সেই লোকটা আর বারের মালিকের ছেলেকে থানায় ধরে আনতে চায়, তখন বারের মালিকের বন্ধু সাবু বিজয়কে এই কাজ করতে মানা করে, কিন্তু বিজয় তার কোনো কথা না শুনে দুজনকেই থানায় নিয়ে আসে। সাবু এলাকায় বেশ প্রভাবশালী লোক। বিজয় এভাবে তাকে ইগনোর করায় সে বিজয়ের ওপর রেগে যায়। এরপর সাবু থানায় ছেলেটাকে ছাড়িয়ে আনতে যায়। সে বিজয়কে জানায় ছেলেটা 2 মাস পরেই দুবাই যাওয়ার টিকিট কাটা, এখন তার নামে মামলা হলে সে দেশের বাইরে যেতে পারবে না। কিন্তু ছেলেটাকে সার্চ করে গাঁজা পাওয়ায় বিজয় তার নামে মামলা দিতে চায়। বারের মালিক আর সাবুকে সে থানার বাইরে বের করে দেয়। তখন কৃষ্ণা বিজয়কে বুঝিয়ে বলে ছেলেটার নামে মামলা দিলে সে দেশের বাইরে যেতে পারবে না, ফলে দেশে বসেই আরও বেশি মাদকাসক্ত হয়ে পড়বে। তার চেয়ে দেশের বাইরে গিয়ে কাজকর্মে ব্যস্ত থাকলে বরং এসব নেশা ছাড়বে। এই কথায় বিজয় কনভিন্স হয় আর ছেলেটাকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দিলেও বিজয়ের ওপর সাবুর একটা ক্ষোভ থেকে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই অপমানের প্রতিশোধ সে নেবে। যাই হোক, সবকিছু বেশ ঠিকঠাক মতোই চলছিল। তবে এর মাঝে একদিন জঙ্গলের কাছে একটা বাগান পরিষ্কার করতে গিয়ে একটা মানুষের হাত খুঁজে পাওয়া যায়। থানায় খবর দিলে বিজয় তার টিম নিয়ে ঘটনাস্থলে যায়। যেহেতু হাত পাওয়া গেছে, তার মানে ডেড বডিও আশেপাশেই আছে। হয়তো শেয়াল বা কোনো বন্যপ্রাণী ডেড বডি থেকে হাত কেটে নিয়ে এসে দূরে ফেলে রেখেছে। ডগ স্কোয়াড আর ফরেন্সিককে খবর দেওয়া হয়। ডগ স্কোয়াডের মাধ্যমে ডেড বডি খুঁজে বের করা হয়, যেটা মাটির নিচে পুঁতে রাখা ছিল, কিন্তু কোনো প্রাণী সেটার ওপর থেকে মাটি সরিয়ে ফেলেছিল। ডেড বডি ফরেন্সিকে দেওয়া হলে রিপোর্টে জানা যায় মৃত লোকের বয়স 30 থেকে 35 বছরের ভেতরে। মাথার পেছনে রড বা এই জাতীয় কিছু দিয়ে আঘাত করার কারণেই মৃত্যু হয়েছে, আর মৃত্যুটা হয়েছে প্রায় সপ্তাহখানেক আগে, 16 থেকে 18 তারিখের দিকে। তার মানে স্পষ্টই বোঝা যায় এটা একটা মার্ডার। ঝামেলামুক্ত একটা শান্ত এলাকায় এমন হুট করে ডেড বডি খুঁজে পাওয়ার ঘটনায় তোলপাড় লেগে যায়। মানুষের মুখে মুখে টিভি চ্যানেলে শুধু এই খুনের খবরই চলছিল। ডিএসপির অফিস থেকে বিজয়ের ওপর দ্রুত এই কেস সলভ করার চাপ আসে। ডেড বডিটা কার সেটা খুঁজে বের করতে গিয়ে বিজয় নির্দেশ দেয় আশেপাশের সব থানায় বিগত 6 মাসের ভেতরে 30 থেকে 35 বছর বয়সের যত নিখোঁজ রিপোর্ট করা হয়েছে সব খুঁজে বের করতে। এরপর যার প্রপার্টি ক্লিন করতে গিয়ে হাত পাওয়া গিয়েছিল, বিজয় তাকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায়। এই লোকটার নাম রেজি। রেজি জানায় ফার্মিং ছেড়ে দেওয়ার পর থেকে জায়গাটা অব্যবহৃত ছিল। পরে সে মনোহরণ নামের এক লোককে বাগানটা ক্লিন করার দায়িত্ব দিয়েছে, আর মনোহরণী জায়গাটা পরিষ্কার করতে গিয়ে হাত খুঁজে পেয়েছে। রেজিকে জিজ্ঞাসাবাদ করে বিজয় আরও জানতে পারে রেজির স্ত্রী, ছেলে আর ছেলের বউয়ের বাড়িতে একটা বিয়ের দাওয়াতে গেছে। জায়গাটা অনেক দূরে হওয়ায় সে নিজে যায়নি। তার ছেলে স্থানীয় একটা কলেজের টিচার। বিজয় নির্দেশ দেয় এই লোকের কথার সত্যতা যাচাই করতে। এই মার্ডার কেসের তদন্ত চলছে। এমন সময় আরেকটা ঘটনা ঘটে। আনামালা ফাইন্যান্স নামের একটা ব্যাংক বা সমিতির মতো প্রতিষ্ঠান আছে, যেখান থেকে খুব সহজেই উচ্চ সুদের ঋণ পাওয়া যায়। অল্প পরিসরে শুরু হলেও এখন আনামালা ফাইন্যান্স একটা ব্যাংকের মতোই হয়ে গেছে। এলাকার প্রায় সবাই এখানে টাকা জমা রাখে, লোন নেয়। অনেকে তো এখান থেকে লোন নিয়ে দেউলিয়াও হয়ে গেছে। সুদের হার বেশি হওয়ায় সেটা পরিশোধ করতে না পেরে সব হারিয়েছে।
এক রাতে 3 জন লোক এসে আনামালা ফাইন্যান্সের গার্ডকে অজ্ঞান করে তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর 3টা লকারের মধ্য থেকে একটা লকার চুরি করে নিয়ে যায়, যেটাতে প্রায় 125 ভরি স্বর্ণ আর 50 লাখের মতো টাকা ছিল। ডাকাতের দল লকার রুমের জানালা ভেঙে সেটা বের করে নিয়ে গেছে। খবর পেয়ে বিজয় নিজের টিম নিয়ে ঘটনাস্থলে যায়। যারা এখানে টাকা জমা রেখেছিল তারা সবাই এসে ভিড় করে হাহুতাশ আর আন্দোলন করছিল। অনেকে তো নিজের মেয়ের বিয়ের শেষ অবলম্বন গয়নাটুকুও সেফ রাখার জন্য এখানে রেখেছিল। এখন সব হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আর গার্ডের কথা শুনে বিজয় বুঝতে পারে গার্ড যে 3 জন ডাকাত দেখেছে তারা মুখোশ পরে থাকায় চেহারা দেখা যায়নি। বিজয় সন্দেহ করে এই 3 জন ছাড়া আরও একজন ডাকাত ছিল, যে কিনা জানালার বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। লকার বের করে গাড়িতে তোলার সাথে সাথেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেছে। তখন আনন্দ বলে, এমনও তো হতে পারে তারা আগে বাইরে গাড়ি পার্ক করে রেখে তবেই ভেতরে এসেছিল, আর ডাকাতিটা ওই 3 জন লোকেরই কাজ। বিজয় বলে সেটাও সম্ভব। জানালার গ্রিল কাটা হয়েছিল গ্যাস কাটার দিয়ে। ডাকাতরা পুরো প্ল্যান করে এসেছিল। ব্যাংকের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ডাকাতরা এসেই আগে কালার স্প্রে করে সিসি ক্যামেরা ঢেকে দিয়েছে। তাছাড়া আনামালার ফাইন্যান্সের এই রোডে দূর দূরান্ত পর্যন্ত কোনো বড় বাড়ি বা দোকান না থাকায় ওদিকেও কোনো সিসি ক্যামেরা নেই। তার মানে যারা ডাকাতি করেছে তারা এই এলাকাটা বেশ ভালোভাবেই চেনে। ফরেন্সিকের লোকেরাও জানায় আগের রাতে বৃষ্টি হওয়ায় তারা কোনো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে পারেনি। একে তো মার্ডার কেসের তদন্ত কাঁধে, তার উপর এসে পড়েছে এই ডাকাতির কেস, যেটার সমাধানের কোনো ক্লুই বিজয় খুঁজে পাচ্ছে না। আনামালা ফাইন্যান্সের অফিসের বাইরে প্রচুর লোকের ভিড় ছিল। বিজয় সার্চ শেষে বাইরে জিপের কাছে এসে দাঁড়াতেই হঠাৎ তার চোখে পড়ে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ভালোভাবে দেখতে গেলে সে লোকটাকে আর সেখানে দেখতে পায় না। এরপর আনামালা ফাইন্যান্সের মালিক আর ম্যানেজার থানায় রিপোর্ট করতে আসে। এই ঘটনার পেছনে কাউকে সন্দেহ হয় কিনা জিজ্ঞাসা করে বিজয় জানতে পারে এখানে অনেকেই অনেক কিছু বন্ধক রেখে টাকা নিয়েছে, আর টাকা ফেরত দিতে না পারায় সেসব হারিয়েছে। সেই হিসেবে এই ব্যাংকের শত্রুর অভাব নেই। তবে মানজ নামের এক লোক বাড়ি আর সম্পত্তি হারানোর পর সম্প্রতি আনামালা ফাইন্যান্সে এসে রাগারাগি করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে গেছে। এই কথা শুনে বিজয় বিদ্যা আর বালাকে নিয়ে মানজের বাসায় যায়। সেখানে শুধু মানজের স্ত্রী সিন্ধু ছিল। সিন্ধু জানায় 16 তারিখের দিকেই মানজ খুব দ্রুত কোথাও একটা বের হয়ে গেছে। এর 2 দিন পর শুধু একবার কল করেছিল, জানিয়েছে কিছুদিন পরে ফিরবে। এরপর আর মানজের সাথে তার কথা হয়নি। সিন্ধু আরও জানায় ব্যাংক ডাকাতির মতো কোনো কাজ মানজ করতে পারে না। মানজ ফিরে এলে তাদের ইনফর্ম করতে বলে বিজয় মানজের বাসা থেকে চলে আসে। এরপর বালাকে নির্দেশ দেয় সিন্ধুর কল রেকর্ড চেক করে দেখতে, তাহলেই কেবল বোঝা যাবে সিন্ধু সত্যি বলছে নাকি মিথ্যা। মানজের বাসা থেকে ফেরার পথে বিজয়ের হঠাৎ মাথায় আসে যে ডেড বডি পাওয়া গেছে তার বয়সের সাথে মানজের বয়স মিলে যায়। তার উপর মানজ বাসা থেকে চলে যাওয়ার তারিখের সাথেও ডেড বডি মার্ডারের তারিখটা মিলে যায়। সে বালাকে নির্দেশ দেয় সিন্ধুকে দিয়ে ডেড বডিটা শনাক্ত করাতে। যদিও সিন্ধু চেক করলে দেখা যায় ডেড বডিটা মনোজের নয়, তাই ব্যাংক ডাকাতির প্রাইম সাসপেক্ট মনোজই থেকে যায়। পুলিশ সবাই যখন মার্ডার আর ব্যাংক ডাকাতির তদন্তে ব্যস্ত, তখন মারিয়া নামের এক মেয়েকে নিয়ে তার বাবা মা থানায় আসে। মারিয়ার সনি নামের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। বেড়াতে গিয়ে তার একটা হোটেল রুমে ছিল। তখন সনি মারিয়ার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেহুশ করে। এরপর তার কিছু নুট ছবি তোলে আর ভিডিও করে। এখন সনি সেসব ছবি আর ভিডিও দিয়ে মারিয়াকে ব্ল্যাকমেল করে 5 লাখ টাকা দাবি করছে। মারিয়ার বাবা মায়ের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। সনি সেসব ছবি লিক করে দিলে মারিয়া সুইসাইড করবে, এমন সিচুয়েশন তৈরি হয়েছে। এসব শুনে বিজয় একটা প্ল্যান করে। মারিয়া টাকা দেওয়ার কথা বলে সনিকে একটা হোটেল রুমে ডেকে নেয়। মারিয়ার সাথে তার কাজিন সেজে সিভিল পোশাকে বিদ্যা আর রিমাও সেখানে যায়। রুমে তারা আগে থেকে গোপনে একটা ক্যামেরা সেট করে রেখেছিল। সনি এসে টাকা দাবি করে মারিয়াকে ব্ল্যাকমেল করে। শুধু তাই নয়, বিদ্যার সাথেও বাজে ব্যবহার করার চেষ্টা করে। পুরো ব্যাপারটা প্রমাণ হিসেবে রেকর্ড হওয়ার পর বিজয় তার টিম নিয়ে সেখানে যায়। এই প্রমাণের মাধ্যমে কয়েক বছরের জন্য জেলে ঢোকানোর হুমকি দিয়ে সে সনিকে দিয়ে মারিয়ার সমস্ত ছবি ডিলিট করায়। এদিকে সত্য এসে বিজয়কে জানায় মানজ আর সিন্ধুর কল রেকর্ড চেক করা হয়েছে। সিন্ধু সত্যি কথাই বলেছে। মানজের সাথে তার শেষ কথা হয়েছে 18 তারিখের দিকে, আর এরপর থেকে মানজের ফোন বন্ধ দেখাচ্ছে। তার লাস্ট লোকেশনও একটা রেলওয়ে স্টেশনে, ঠিক যেমনটা সিন্ধু বলেছিল। এরপর আনামালা ফাইন্যান্স ডাকাতির কেসে আরেকটা লিড পাওয়া যায়। এখানে সব সম্পত্তি হারিয়ে মধু নামের এক লোক সুইসাইড করেছিল। মধুর 2 ছেলে, শানিশ আর কিরণ। মধুর সুইসাইডের 3 দিন পর থেকেই শানিশ গায়েব, তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
প্রায় 2 মাস যাবৎ তাকে এলাকায় দেখা যায়নি। শানিশের বাসা থেকে কেউ থানায় রিপোর্ট না করায় তাকে খোঁজাও হয়নি। শানিশের ভাই কিরণ একজন ড্রাগ অ্যাডিক্ট, এলাকায় বিভিন্ন ঝামেলা করে বেড়ায়। তার নামে কিছু ছোটখাটো মামলাও আছে। বিজয় মধুর বাড়িতে যায়। মধুর স্ত্রীর কাছে জানতে পারে শানিশ আসলেও 2 মাস যাবৎ বাড়ি ফেরেনি। তখন বিজয় বলে আসে কিরণ বাড়ি ফিরে এলে যেন তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। মধুর বাড়ি থেকে বের হওয়ার সময় একটা ছবির দিকে বিজয়ের চোখ পড়ে। ছবিটা শানিশের, আর এই লোককেই বিজয় আনামালা ফাইন্যান্স ডাকাতির পরদিন তদন্তে গিয়ে ভিড়ের মধ্যে দেখেছিল। তার সন্দেহ হয় বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হয়তো কোনোভাবে শানিশ এই ডাকাতির সাথে জড়িত। তখন সে বালাকে বলে শানিশ এলাকাতেই কোথাও লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করতে। আনামালা ফাইন্যান্স ডাকাতির ঘটনায় জনগণ একদম উন্মাদ হয়ে গেছে। নিজের হারানো টাকা ফিরে না পাওয়ার আশঙ্কায় তারা এই ব্যাংকের সামনে আন্দোলন করেই চলেছে। তাদের আরও বেশি উস্কে দিচ্ছে সাবু। সে সবাইকে বলে বেড়াচ্ছে বিজয় নতুন জয়েন করেছে, অভিজ্ঞতা নেই বলেই এসব কেসের সমাধান করতে পারছে না। সেই ভিড়ের লোকদের ম্যানেজ করতে বিজয় যখন সেখানে যায় তখনই তার কাছে খবর আসে ব্রিজের বাঁধের কাছে নদীর ধারে আরেকটা ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডির ময়না তদন্ত করে জানা যায় এর মৃত্যু ঠিক আগের মার্ডারের একই প্রসেসে হয়েছে, মাথায় রড জাতীয় কিছু দিয়ে আঘাত করে। এই লোকের বয়সও 30 থেকে 35 বছরের মতো। হতে পারে দুটো মার্ডারের কালপ্রিট একজনই। একই লোক হয়তো দুজনকে খুন করেছে। বিজয়ের ওপর ডিএসপির অফিস থেকে আবার চাপ আসে। সে জয়েন করার পরপরই এলাকায় পরপর দুটো মার্ডার আর একটা ডাকাতির ঘটনা ঘটেছে, অথচ সে সমাধান করতে পারছে না। বিজয় ডিএসপিকে বলে আসে সে খুব দ্রুত এসব কেসের সমাধানের চেষ্টা করবে। তাই সে এলাকায় পুলিশের নজরদারি আগের চেয়েও বেশি বাড়িয়ে দেয়। এমন সময় একদিন কিরণ থানায় দেখা করতে আসে। তাকে জিজ্ঞাসা করে কোনো প্রয়োজনীয় উত্তর না পাওয়ায় বিজয় তাকে ছেড়ে দেয়। সেদিন রাতে রাস্তায় পেট্রোলিং করার সময় হঠাৎ তার কাছে কল আসে পাশের এলাকার একটা রিসোর্টের পাশে কেউ একজন একটা ডেড বডি নিয়ে যাচ্ছিল। এটা শুনে সে দ্রুত বালা, কৃষ্ণা আর সত্যকে নিয়ে ঘটনাস্থলে যায়। জায়গাটা ছিল পুরো জঙ্গল, অনেক খুঁজেও কিছু পাওয়া যাচ্ছিল না। তখন বিজয় 3 জনকে 3 দিকে খুঁজতে পাঠিয়ে নিজে একদিকে যায়। কিছুটা গিয়ে সে দেখে একটা কবরে একটা ডেড বডি ফেলে রাখা। কেউ এতক্ষণ ডেড বডিটা পুঁতে ফেলার চেষ্টা করছিল, কিন্তু বিজয় চলে আসায় এভাবে রেখেই পালিয়েছে। বিজয় কবরে নেমে চেক করে ডেড বডিতে কিছু পাওয়া যায় কিনা। ডেড বডির শার্টের পকেটে তখন একটা সোনার চেইন পায় সে। এমন সময় কেউ এসে তার মাথায় আঘাত করলে সে জ্ঞান হারায়। তার চিৎকার শুনে বালা সেখানে এলে তাকেও কেউ আঘাত করে পালিয়ে যায়। বাকি দুজন এসে তখন তাদের উদ্ধার করে নিয়ে যায়। সৌভাগ্যবশত তাদের কেউই খুব একটা আহত হয়নি। তো যাই হোক, জ্ঞান ফেরার পর কৃষ্ণার কাছ থেকে বিজয় জানতে পারে এবার খুঁজে পাওয়া ডেড বডির পরিচয় জানা গেছে। কয়েকজন তামিল লোক এই এলাকায় কাজ করতে এসেছিল। এই ডেড বডিটা তাদেরই একজনের, নাম মানিকন্দন। বিজয় তখন এই তামিল লোকেদের যে কন্ট্রাক্টর কাজ দিয়েছে তার কাছে যায়। গিয়ে জানতে পারে মানিকন্দন, আরুল, আনবু আর কুমার নামে 4 জন তামিল লোক তাদের এখানে কাজ করতে এসেছিল, কিন্তু এলাকায় অনুষ্ঠান থাকার কথা বলে তারা কয়েকদিন আগেই চলে গেছে, যে কারণে এখন তার কাজও বন্ধ হয়ে আছে। মানিকন্দনের ডেড বডির ময়নাতদন্ত শেষে ডাক্তার বিজয়কে কল করে জানায় তার মার্ডারটাও আগের দুটো মার্ডারের একই কায়দায় হয়েছে। তখন বিজয় এই 4 তামিল লোক যেখানে থাকতো সেখানকার ঠিকানা যায়। বাসাটা চেক করতে গিয়ে প্রথমে তারা তেমন কিছুই পায় না। শেষে সত্য সেখানে আনামালা ফাইন্যান্সের একটা কার্ড খুঁজে পায়। তখন বিজয়ের সন্দেহ হয় হয়তো ব্যাংকে ডাকাতি এই তামিলরাই করেছে। তাই ডেড বডির শরীরে পাওয়া গোল্ডের চেইন নিয়ে আনামালা ফাইন্যান্সে গিয়ে সে জানতে পারে এটা তাদের ব্যাংক থেকেই ডাকাতি হয়েছে। এদিকে এর আগে পাওয়া দুটো ডেড বডিও কনফার্ম হয়, সেগুলো আরুল আর আনবুর। কৃষ্ণ জানায় বিজয় জয়েন করার কিছুদিন আগেই আরুল থানায় রিপোর্ট করতে এসেছিল, কারণ বাকি 3 জনের সাথে তার ঝামেলা হয়েছিল। তখন আনন্দ নিজের সন্দেহের কথা জানায়, বলে এমনও হতে পারে তামিল এই 4 জনই ব্যাংক ডাকাতির প্ল্যান করেছিল। পরে আরুল প্ল্যান থেকে পিছু হটলে বাকি 3 জন তাকে খুন করে। এরপর ডাকাতি শেষে পুরো টাকাটা একাই আত্মসাৎ করতে কুমার, আনবু আর মানিকন্দনকে খুন করে পালিয়েছে। তখন বিজয় কুমারকে খুঁজে বের করার জন্য সব থানায় তার ছবি পাঠিয়ে দিতে বলে। তবে পুরো ব্যাপারটা এখনও সন্দেহ মাত্র। আসলে খুন বা ডাকাতি কে করেছে তা নিয়ে তারা এখনও নিশ্চিত নয়। বিজয় আশেপাশের সব জুয়েলারিতে জানিয়ে দেয় সন্দেহজনক কেউ গোল্ডের কিছু সেল করতে এলে যেন তাদের জানানো হয়। এদিকে আনামালা ফাইন্যান্সের মালিকের এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। তার সাথে সময় কাটিয়ে রাতে সে ফিরছিল। গাড়িটা সে ওই মহিলার বাড়ি থেকে কিছুটা দূরে পার্ক করে রেখেছিল। সেখানে গিয়ে দেখে তার গাড়ির টায়ার থেকে কেউ হাওয়া বের করে দিয়েছে। এমন সময় একজন এসে তাকে অ্যাটাক করে। হাতে ছুরির আঘাত পেয়ে সে কোনো রকমে একটা ঝোপে গিয়ে পালায়।
আর থানায় কল করে নিজের লোকেশন জানায়। কিন্তু ফোনে কল আসায় আক্রমণকারী তার অবস্থান জেনে ফেলে আর তাকে আক্রমণ করতে আসে। কালপিটকে ধাক্কা দিয়ে ফেলে আনামলা ফাইন্যান্সের মালিক কোনো রকমে নিজের গাড়িতে উঠে হর্ন বাজাতে শুরু করলে আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসে আর কালপিট সেখান থেকে পালিয়ে যায়। বিজয় তার টিম নিয়ে এসে দেখে আক্রমণকারী বাইক নিয়ে এসেছিল আর সেটা রেখেই পালিয়েছে। তার মানে সে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। অনেক খোঁজ আর প্রচেষ্টার পর আক্রমণকারীকে ধরলে দেখা যায় এটা আর কেউ নয়, সানিশ। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সানিশ জানায় সে কোনো খুন বা ডাকাতি করেনি। ডাকাতির পরের দিন সে ভিড়ের মধ্যে এসেছিল শুধু আনামালা ফাইন্যান্সের মালিককে কষ্ট পেতে দেখতে, আর আজও সে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল। এতদিন সে ছিল নিজের এক বন্ধুর বাসায়। সানিশের সে বন্ধু আর বন্ধুর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় সানিশ সত্যি কথাই বলছে। ডাকাতির সেই রাতেও সে সেখানেই ছিল। তবে সানিশের ওপর ব্যাংক ডাকাতি বা খুনের সন্দেহের আর কোনো অবকাশ থাকে না। তবে আনামালা ফাইন্যান্সের মালিককে আক্রমণ করার অপরাধে তাকে থানায় বন্দি রাখা হয়। এদিকে তামিলনাড়ুর পুলিশের কাছে খোঁজ নিয়ে জানা যায় কুমার, আরুল, আনবো আর মানিকন্দন একই এলাকার লোক। তারা এলাকা থেকে আসার আগে সেখানেও একটা ব্যাংকে ডাকাতি করেছে, তাই পুরো সন্দেহ এখন ওদের ওপরে গিয়ে বর্তায়। যদিও কুমারকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না। এর মধ্যে আনামালা ফাইন্যান্সের মালিক যে ফ্রড করেছে সেটা বিজয় ধরে ফেলে। মালিক দাবি করেছিল চুরি হওয়া লকারে 50 লাখের মতো টাকা আর 125 ভরির স্বর্ণালঙ্কার ছিল, কিন্তু বিজয় টেস্ট করে দেখেছে সেই সাইজের লকারে এই পরিমাণ টাকা আর অলংকার কোনোভাবেই রাখা সম্ভব নয়। লকার তুলনামূলক ছোট হয়ে যায়। থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য মালিক মিথ্যা বলেছে। আসলে চুরি হয়েছে 10 লাখ টাকা আর 80 ভরির মতো স্বর্ণ। এইসব জিজ্ঞাসাবাদের সময় সাবু লোকজন নিয়ে থানায় এসে ঝামেলা করার চেষ্টা করে। সে বিজয়কে বলে 3টা মার্ডার আর ব্যাংক ডাকাতির হওয়ার পরেও সে কিছু করতে পারছে না। বিজয়ের বিরুদ্ধে লোকজনকে উস্কে দেওয়ার চেষ্টাও সে করে। তখন বিজয় বাধ্য হয়ে সাবুকে থানায় থেকে বের করে দেয়। এত কিছুর ধকল শেষে বিজয় সেই রাতে কোয়ার্টারে ফিরে ঘুমাচ্ছিল। এমন সময় সত্য এসে জানায় মানজ ফিরে এসেছে। বিজয় তখনই মানজের বাড়িতে যায়। দরজায় নক করলে মানজের স্ত্রী সিন্ধু দরজা খুলে জানায় মানজ ফিরে আসেনি। আসলে মানজ ঘরেই লুকিয়েছিল। বিজয় ঘরে ঢুকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে মানজ বিজয়কে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাসার পেছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে আগেই বাকি পুলিশের সদস্যরা রেডি ছিল। মানজকে থানায় ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু জানা যায় না। মানজ জানায় রাগের মাথায় সে আনামালা ফাইন্যান্সে বলেছিল যে সে প্রতিশোধ নেবে। ঋণে জর্জরিত হয়ে বাড়িঘর হারিয়ে সে দিশাহারা হয়ে পড়েছিল। সে আরও জানায় এই কয়েকদিন সে নিজের কিছু প্রপার্টি বিক্রির কাজে গিয়েছিল, যাতে সেসব বিক্রি করে টাকা জোগাড় করে আনামালা ফাইন্যান্সের ঋণ শোধ করতে পারে, কারণ তার বাড়িটাও বন্ধক ছিল আর সেটা ছাড়ানোর চেষ্টাই সে করছিল। তাছাড়া সুদের পরিমাণ কিছুটা কমানো যায় কিনা সেই জন্য সে থানাতেও রিপোর্ট করেছিল। তখন দেখা যায় যে রাতে আরুল অর্থাৎ প্রথম জনকে মার্ডার করা হয়েছিল ঠিক সেই সময় মানজ থানাতেই ছিল। তার মানে আরুলের মার্ডারের সাথে তার কোনো কানেকশন নেই। তবে বিজয়ের সন্দেহ হয় হয়তো ডাকাতির প্ল্যান মানজই করেছে। সেই রাতে সে থানায় এসেছিল, এরপর প্রপার্টি বিক্রির নাম করে এখান থেকে চলে গেছে যাতে তার ওপর পুলিশের কোনো সন্দেহ না হয়। এরপর প্ল্যান ছিল তামিলরা ডাকাতি করে একটা জায়গায় তাদের সাথে দেখা করবে ভাগ বাটোয়ারার জন্য। নিজের এই সন্দেহের কথা যখন সে জানায় তখন বিবেশ তাকে বলে যে রাতে মানস থানায় রিপোর্ট করতে এসেছিল ঠিক সেই রাতেই তামিলরাও নিজেদের মধ্যকার কোনো ঝামেলার বিষয়ে রিপোর্ট করতে থানায় এসেছিল। তখন মানজের ওপর বিজয়ের সন্দেহ আরও বেড়ে যায় আর তাকে কাস্টডিতে রাখা হয়। এদিকে ডিএসপি বিজয়কে ডেকে কথা শোনায়, বলে সে নতুন জয়েন করেছে বলেই এই কেস সলভ করতে পারছে না। তাছাড়া কেস তো সলভ হয়েই গেছে। ডিএসপি বিজয়কে তামিলদেরকে খুনি আর ডাকাত লিখে ফাইনাল রিপোর্ট করতে বলে। তখন বিজয় জানায় কুমারকে পাওয়ার আগ পর্যন্ত তো সেটা কনফার্ম করা যাচ্ছে না, কিন্তু ডিএসপি কোনো কথা শুনতে নারাজ। তার উপরও উপর থেকে দ্রুত এই কেস সলভ করার চাপ আসছে। শেষে বিজয়ের অনেক অনুরোধের পর ডিএসপি তাকে কেস সলভ করার জন্য 1 সপ্তাহ সময় দেয়, আর এর মধ্যে কেস সলভ করতে না পারলে তামিলদেরকে কালপিট হিসেবে কেস ফাইল করার নির্দেশ দেয়। ডিএসপির কাছে এসব শুনে বিজয়ের মন ভেঙে যায়। সেদিন তার মা তাকে কল করে যখন বোঝে যে তার মন খারাপ, তখন তাকে অনুপ্রেরণা দেয়। শুরুর দিকে এমন হতেই পারে, ধীরে ধীরে সব মানিয়ে যাবে। আর তাছাড়া কেস সলভ করতে না পারলে সর্বোচ্চ আর তার সাথে কী বা হবে, খুব বেশি হলে সাসপেন্ড করবে, এর বেশি তো কিছু করতে পারবে না। মায়ের কথায় বিজয় আবারও নিজের মনোবল ফিরে পায়।
তো যাই হোক, পরের দিন পাশের এলাকার থানা থেকে কল আসে। সেই এলাকার একটা স্বর্ণের দোকানে সন্দেহজনক একজন স্বর্ণ বিক্রি করতে এসেছিল। সেখানে গিয়ে দোকানের মালিকের কাছে বিজয় জানতে পারে আগের দিন একটা মেয়ে স্বর্ণের চেইন বিক্রি করতে এসেছিল। এমন স্বর্ণ বিক্রি করতে তো সচরাচর অনেকেই আসে, কিন্তু এই মেয়েটাকে তার সন্দেহ হয়েছিল, কারণ সবাই স্বর্ণ বিক্রির সময় দামাদামি করলেও এই মেয়েটা দামাদামি করেনি। উল্টো যে দাম বলা হয়েছে সেই দামই বিক্রি করতে রাজি হয়ে গেছে। সেই জন্যই মালিক চেইনটা রেখে দিয়ে মেয়েটাকে পরদিনে সে টাকা নিয়ে যেতে বলেছিল। মেয়েটা তাতে রাজি হয়নি, বরং পরদিন আবার চেইন সাথে নিয়ে এসে টাকা নিয়ে যাবে বলে গেছে। ফোন নাম্বার চাইলেও মেয়েটা দিতে রাজি হয়নি, এমনকি পরদিন আর চেইন বিক্রি করতেও আসেনি। দোকানের মালিক চেইনটার একটা ছবিও তুলে রেখেছিল। সেটা দেখে বিজয় কনফার্ম হয় এটা ডাকাতি হওয়া চেইনই। মালিক জানায় মেয়েটা দোকান থেকে বেরিয়ে পাশের ওষুধের দোকানে গিয়েছিল। বিজয় সেখানে গিয়ে ঠিক সেই সময় কি কি মেডিসিন কেনা হয়েছে তার লিস্ট নেয়, এরপর সেখান থেকে চলে যায়। স্বর্ণের দোকানে কর্মচারী তখন সেখানে ছিল না। পরে যখন সে জানতে পারে পুলিশ স্বর্ণের কেসের তদন্তে এসেছিল, তখন আবার বিজয়কে কল দেয়। বিজয় এলে সে জানায় মেয়েটা কারোর সাথে ফোনে কথা বলছিল। কি কথা বলছিল তা সে শোনেনি, তবে রিংটোনটা শুনেছে। এরপর সেটা কি রিংটোন ছিল তা বিজয়কে জানায়। তখন বিজয়ের সামনে হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে আরও কিছু খোঁজ নিয়ে ব্যাপারটার সম্বন্ধে নিশ্চিত হয়। বিজয় আনন্দে বাসায় যেদিন গিয়েছিল সেদিন সে এই একই রিংটোন শুনেছিল। তার উপর আনন্দের মা স্ট্রোকের রোগী, আর সে মেয়েটাও দোকান থেকে স্ট্রোকের মেডিসিন কিনেছে। মেয়েটা আর কেউ নয়, আনন্দের স্ত্রী অঞ্জনা। তাহলে কি ডাকাতি আর খুনগুলোর পেছনে অঞ্জনার হাত আছে? সেই রাতে থানায় গিয়ে বিজয় অঞ্জনার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা কে? আনন্দ জানায় এটা তার স্ত্রী। বিজয়ের সাথেও তো তার দেখা হয়েছিল। তখন বিজয় জানায় আনন্দের বিরুদ্ধে তার কাছে এভিডেন্স আসে যে আনন্দই ডাকাতি করেছে। মায়ের অসুস্থতার অজুহাতে আনন্দ ডিউটিতে আসেনি, তখন হয়তো সে ডাকাতির প্ল্যান করেছে। এরপর বাকি এভিডেন্সগুলো প্রমাণসহ আনন্দকে জানিয়ে বিজয় জিজ্ঞাসা করে সে কেন ডাকাতি করেছে। আনন্দ তখনও অস্বীকার করলে বিজয় তাকে একটা থাপ্পড় লাগায়। তখন সত্য তাকে থামাতে আসে। তখন বিজয় জানায় আনন্দ একা নয়, বিবেশও আনন্দের সাথে ডাকাতিতে জড়িত ছিল। ডাকাতির দিন রাতে আনন্দ আর বিবেশের পেট্রোলিংয়ের দায়িত্ব ছিল, কিন্তু তারা সে কাজে যায়নি, কারণ কালপিটরা যখন আনামালা ফাইন্যান্সের সিসি ক্যামেরা কালার স্প্রে দিয়ে ঢেকে দিচ্ছিল, তার আগে রাস্তায় জমে থাকা পানিতে গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল গাড়ির একটা হেডলাইট নষ্ট। ঠিক সেই সময় থানার গাড়ির হেডলাইটও নষ্ট ছিল। পুরো এভিডেন্স দেওয়ার পর ধীরে ধীরে সত্য আর কৃষ্ণাও এগিয়ে আসে। তারা জানায় তারা দুজনও এই ডাকাতির সাথে জড়িত ছিল, আর মার্ডারগুলো তারাই করেছে। আসলে এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড কৃষ্ণা নিজেই। তার কথা শুনে বিজয় অবাক হয়ে যায়। সত্যি বলতে তার যেন অবাক হওয়ার ক্ষমতাও হারিয়ে গেছে। সে জিজ্ঞাসা করে তারা এই কাজ কেন করলো। তখন কৃষ্ণা জানায় আনবু, কুমার আর মানিকন্দন আরুলের বিরুদ্ধে ড্রাগস সাপ্লাইয়ের মামলা করেছিল। আরুলকে কাস্টাডিতে এনে মারধর করে জিজ্ঞাসাবাদ করতে গেলে আরুল সত্যের গায়ে হাত তোলে। সেই রাগে সত্য এলোপাথারি মারতে মারতে আরুলকে মেরেই ফেলে। তখন কি করবে বুঝতে না পেরে তারা একটা প্ল্যান করে আর আরুলকে জঙ্গলে পুঁতে রেখে আসে। আনবু, কুমার আর মানিকন্দনের যে তামিলনাড়ুতে নিজেদের গ্রামে ডাকাতি করে আসার ইতিহাস আছে সেটা তারা জানতো। তাই এই তিনজনের সাথে মিলে তারা আনামালা ফাইন্যান্স ডাকাতির প্ল্যান করে। কৃষ্ণার প্ল্যান ছিল ডাকাতির পর এই তিনজনকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, যাতে আরুলের মৃত্যুর দায়ভারও এই তিনজনের ওপর চাপানো যায়। কিন্তু সবাই মিলে ডাকাতি শেষ করার পর টাকা ভাগ করতে গিয়ে এই তিনজন কথার চেয়ে বেশি টাকা দাবি করে। তাদের কাছে আরুলকে পুঁতে রাখার এভিডেন্সও ছিল। উপায় না পেয়ে কৃষ্ণা, বিবেশ, সত্য আর আনন্দ মিলে তিনজনকে অ্যাটাক করে। আনবু আর কুমারকে তখনই মেরে ফেলে। শুধু মানিকন্দন জীবিত ছিল। কৃষ্ণা প্ল্যান করে একসাথে সব ডেড বডি বাইরে না ফেলে একটা একটা করে ফেলবে। প্রথমে আনবুর ডেড বডি তারা বাঁধের মধ্যে ফেলে আসে। এরপর মানিকন্দনকে মারার প্ল্যান করে, কিন্তু আনন্দ মানিকন্দনের ডেড বডি পুঁতে রাখার আগেই সেখানে বিজয় পৌঁছে গেলে তাকে অ্যাটাক করা হয়। অবশ্য তারা ইচ্ছাকৃতভাবেই এভাবে মানিকন্দনের ডেড বডির সামনে এনেছিল, যাতে বিজয় বা বাকিরা ভাবে কুমারী সব টাকা আত্মসাৎ করার জন্য আনবু আর মানিকন্দনকে খুন করে পালিয়েছে। এদিকে কুমারের ডেড বডিও তারা গুম করে রেখেছিল, যাতে কেউ কখনো জানতে না পারে যে কুমার পালায়নি, বরং মারা গেছে। সেদিন তামিলদের থাকার জায়গা সার্চ করতে গিয়ে সত্য নিজের পকেট থেকেই আনামালা ফাইন্যান্সের কার্ড বের করে সেখান থেকে খুঁজে পাওয়ার ভান করেছিল, যাতে ডাকাতির ড্রাইভার তামিলদের ওপরেই যায়। সবকিছু প্ল্যান মাফিকই হয়েছিল, কিন্তু বিজয় আনন্দকে ধরে ফেলায় ঝামেলা হয়ে যায়। কৃষ্ণা বিজয়কে তাদের সাথে কোঅপারেট করতে বলে, না হলে তাকেও মেরে ফেলে
কুমারের ওপর দায়ভার চাপিয়ে দেওয়ার হুমকি দেয়। বিজয় জানায় সে কোঅপারেট করবে না। এই বলে থানা থেকে বের হতে চাইলে বিদ্যা এসে বিজয়ের ওপর আক্রমণ করে। এই পুরো প্ল্যানে বিদ্যাও জড়িত ছিল। এটা দেখে বিজয় পুরো অবাক হয়ে যায়। এরপর সত্যটা যাতে বাইরে বের না হয় সেজন্য তারা সবাই মিলে বিজয়কে আক্রমণ করে মেরে ফেলতে চায়। বাঁচার জন্য বিজয় তাদের প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু 5 জন দক্ষ পুলিশের সাথে সে কোনোভাবেই একা পেরে উঠছিল না। তবু এক পর্যায়ে বিজয় সবাইকে জখম করে নিজে বেঁচে যেতে সক্ষম হয়। এদিকে থানার ভেতরে এই অবস্থা দেখে রিমা আর বালা ডিএসপির অফিসে কল দিয়েছিল। এমন সময় পুলিশ ফোর্স চলে এলে বিজয় বেঁচে যায় আর কালপিট 5 জনও ধরা পড়ে যায়। বিজয়ের জীবনের প্রথম পোস্টিংটা এভাবেই একদম স্মরণীয় হয়ে থাকে, কারণ এমন ঘটনা সচরাচর কখনই ঘটে না। বন্ধুরা, রক্ষকই যখন হয় ভক্ষক, তখন সাধারণ মানুষের আর কি করার থাকে? যে আইনের লোকদের দায়িত্ব মানুষকে সাহায্য করা, তারাই যদি মানুষের বিরুদ্ধে কাজ করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তবে বিজয়ের মতো কিছু অনেস্ট পুলিশ অফিসার আছে বলেই হয়তো মানুষ এখনও আইনের ওপর কিছুটা ভরসা রাখতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।